প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভেক্টরের যোগ বিয়োগ শিখেছ। ভেক্টরের গুণ এখন আমরা তোমাদের সামনে নিয়ে আসব। দুটো ভেক্টর রাশি গুণফলের মাধ্যমে উৎপন্ন রাশিটি স্কেলার হবে না ভেক্টর হবে তার উপর নির্ভর করে ভেক্টরকে দুটি গুণের পৃথকভাবে ভাগ করা হয়েছে। দুটি ভেক্টর এ এবং বি, আমরা যদি তাদের গুণ করি তাহলে উৎপন্ন রাশিটা স্কেলার হতে পারে আবার ভেক্টর হতে পারে। একটা উদাহরণ বলি, তোমরা নিচের ক্লাসগুলোতে অর্থাৎ নবম দশম শ্রেণীতে তোমরা দেখেছো যে কার্য সমান বল ইন্টু সরণ। এখানে দেখো বল একটি ভেক্টর রাশি আবার সরণ একটি ভেক্টর রাশি। বল ভেক্টর রাশি এবং সরণ ভেক্টর রাশি পরস্পরের সাথে গুণ করে উৎপন্ন রাশিটি কার্য কিন্তু স্কেলার রাশি, এটা তোমরা জানো। তাহলে দুটো ভেক্টর রাশি গুণ করে এখানে স্কেলার রাশি উৎপন্ন হয়েছে। সেই জন্য আমরা এটাকে এক ধরনের গুণ, ভেক্টরের গুণ বলবো। আবার আরেকটা ভৌত রাশি আছে, যেমন ধরো টর্ক উৎপন্ন হতে গেলে বল এবং বল দুটির মধ্যে লম্ব দূরত্ব কত সেটা গুণ করলেই হয়। এখানে টর্ক একটি ভেক্টর রাশি, দেখো ভেক্টর বল ভেক্টর, আবার বলদের মধ্যে লম্ব দূরত্ব, এটা একটা ভেক্টর। দুটো ভেক্টর এখানে গুণ করে কিন্তু টর্ক উৎপন্ন হয়েছে। তাহলে টর্ক এখানে ভেক্টর রাশি। তাহলে দু ধরনের আমরা রাশি পেলাম, এটা স্কেলার উৎপন্ন করলো, এটা ভেক্টর উৎপন্ন করলো। তাহলে এই দুটো ভেক্টর বল এবং সরণ যেহেতু স্কেলার রাশি উৎপন্ন করেছে, তাই এটাকে আমরা নাম দেবো স্কেলার গুণন। আর এটার ক্ষেত্রে আমরা নাম দেবো ভেক্টর গুণন। ইংরেজিতে বললে একে বলা হবে স্কেলার প্রোডাক্ট। এটাকে আরও বলতে পারি আমরা ডিওটি, ডট প্রোডাক্ট। এটাকে আমরা বলবো ভেক্টর প্রোডাক্ট। আর অথবা বলতে পারি এখানে আমরা CROSS, ক্রস প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টে বা ডট প্রোডাক্টে আমরা যে কোনো দুটো ভেক্টর রাশি এ এবং বি এর মধ্যে যদি ডট করি, এ ডট বি, ডটটা এখানে যত্ন নিয়ে দিতে হয়, এ ডট বি ইকুয়াল টু এ এর মান ইন্টু বি এর মান ইন্টু কস থিটা। এখানে থিটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর এর অন্তর্গত কোণ, যেটা 0 এবং পাই এর মধ্যে অবস্থান করে। এখানে থিটার মানটা 0 এবং পাই এর মধ্যে অবস্থান করে। তো এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের সংজ্ঞা। এইভাবে আমরা ডট প্রোডাক্টকে নির্ধারণ করে থাকি। এইবারে ডট প্রোডাক্টের আমরা কিছু ধর্ম বলতে পারি। যেমন ধরো 1 নম্বর, এ ডট বি সমান বি ডট এ। এটা আমরা প্রমাণও করতে পারি। যেমন ধরো এ ডট বি মানে এ ইন্টু বি ইন্টু কস থিটা, আবার বি ডট এ মানে বি ইন্টু এ ইন্টু কস থিটা। বি আর এ, আমি যদি 1 নম্বর আর 2 নম্বরের স্থানটা উল্টে দিই, এ কে আগে লিখি বি কে পরে লিখি, কোনো ব্যাপারই নয় এটা, কারণ আমরা জানি 2 ইন্টু 4 মানেই 4 ইন্টু 2, তাই এখানে আমরা উল্টে দিলাম পজিশনটা, কস থিটা। তাহলে দেখো দুটোই কিন্তু একই জিনিস তৈরি করলো। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এ ডট বি
সমান বি ডট এ। এটা একটা ধর্ম। 2 নম্বর ধর্ম হিসাবে দেখো, আচ্ছা এই ধর্মটাকে আমরা কমিউটেটিভ ল বলবো। হ্যাঁ, কমিউটেটিভ ল ফর ডট প্রোডাক্টস। কমিউটেটিভ ল ফর ডট প্রোডাক্ট। এরপরে আরেকটা ধর্ম বলি, সেটা হচ্ছে এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। এটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ ল ফর ডট প্রোডাক্ট। ডিস্ট্রিবিউটিভ ল ফর ডট প্রোডাক্ট। আবার ধরো 3 নম্বর, এম ইন্টু এ ডট বি সমান এম এ ডট বি সমান এ ডট এম বি সমান এ ডট বি ইন্টু এম। এখানে এম হচ্ছে একটি স্কেলার রাশি, এম হচ্ছে একটি স্কেলার রাশি। আরও কিছু ধর্ম বলা যায়, যেমন ধরো বি এর জায়গায় যদি আমরা এ বসাই, তার মানে এ ডট এ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এ ইন্টু কস 0। কেন 0? না এ এবং এর অন্তর্গত কোণ 0 ডিগ্রি, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 মানে এ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ এর মান আমরা কিন্তু ডট প্রোডাক্ট থেকে বার করতে পারি, এ সমান রুট ওভার এ ডট এ, এটা আমরা বলতে পারি। 4 নম্বর হলো পাঁচ নম্বর, ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর এটা যদি 0 হয়, তাহলে এ এবং বি প্রত্যেকে অশূন্য বা নন নাল অশূন্য ভেক্টর হলে এটাকে আমরা ব্র্যাকেটে কি লিখতে পারি, না এ ভেক্টর কমা বি ভেক্টর ইজ নট ইকুয়াল টু নাল ভেক্টর। যদি হয় তাহলে আমরা এখানে বলতে পারি এ এবং বি ভেক্টর পরস্পরের লম্ব। কেন? কারণটা হচ্ছে দেখো এ ডট বি যদি 0 হয়, এটাকে আমরা এরকম লিখতে পারি কি এ তার মান বি তার মান, আর যেহেতু 0 আনতে গেলে আমরা কস থিটাই ধরলাম, এ বি কস থিটা। অতএব এ বি যেহেতু এও 0 নয় বিও 0 নয়, তাহলে এ বি এর গুণফলটাও 0 নয়, তাহলে নিশ্চিতভাবে কস থিটার মানটা 0 হবে। কস থিটা 0 কখন হয়? যখন থিটা 90 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারি থিটা সমান 90 ডিগ্রি, তার মানে এ এবং বি পরস্পরের লম্ব।
এই চিহ্নটা লম্ব চিহ্ন, এ এবং বি পরস্পরের লম্ব, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি। আবার উল্টেও বলতে পারি আমরা যে দুটো ভেক্টর পরস্পরের লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট শূন্য হবে। তাহলে আমরা ঘুরিয়ে বলি, দুটি ভেক্টর পরস্পরের লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট শূন্য। দুটি ভেক্টর পরস্পরের লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট শূন্য, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট শূন্য হবে, এটা আমরা বলতে পারি। 5 নম্বর সিদ্ধান্ত বা ধর্ম গেল। এরপরে আমরা 6 নম্বর একটা ধর্ম করব, পরের পাতায় যাই। ধরো এ ভেক্টর সমান x1 i y1 j z1 k, বি ভেক্টর সমান x2 i y2 j z2 k। আমরা যদি a এবং b কে ডট প্রোডাক্ট করি তাহলে হবে x1 i y1 j z1 k ডট x2 i y2 j z2 k। x1 এর সঙ্গে সবটার আগে ডট প্রোডাক্ট হবে, অর্থাৎ x1 i ডট x2 i প্লাস y2 j প্লাস z2 k প্লাস y1 j ডট x2 i প্লাস y2 j প্লাস z2 k প্লাস z1 k ডট x2 i y2 j প্লাস z2 k। এবার একটা জিনিস শিখি আমরা, i ডট i যদি আমরা বলি কত হবে, i এর মান তো তোমরা জানো, একক ভেক্টর যেহেতু 1, তার সঙ্গে 1 গুণ cos, এদের অন্তর্গত কোণ 0, তার মানে সবটা গুণ করলে হয় 1। একইভাবে j ডট j সমান 1, k ডট k সমান 1। এবার যদি বলো i ডট j সমান কত হবে, i এর সঙ্গে মান তো 1 জানি আমরা, এবং এদের অন্তর্গত কোণ i হচ্ছে x অক্ষ বরাবর, j হচ্ছে y অক্ষ বরাবর, তাহলে x অক্ষ এবং y অক্ষের অন্তর্গত কোণ 90 ডিগ্রি, তাহলে এদের অন্তর্গত কোণ 90 ডিগ্রি হবে। cos 90 আবার 0, তাহলে সব মিলিয়ে 0 হলো। তাহলে i ডট j সমান 0। একইভাবে j ডট i সমান 0, j ডট k সমান দেখো 0, k ডট j সমান উল্টোটা 0, k ডট i সমান 0, i ডট k সমানও 0। তাহলে যেগুলো তোমার অসম তাদের ডট প্রোডাক্ট 0, আর যেগুলো সমান তাদের ডট প্রোডাক্ট 1। বেশ, এবারে আমরা এখানে আসি, এটা আমাদের কাজে লাগবে এখানে করতে গেলে। দেখো x1 i ডট x2 i, তাহলে x1 এর এটা আমি একটু পাশে বুঝিয়ে দিই তোমাদের, x1 i ডট x2 i, তাহলে কি হচ্ছে বীজগাণিতিক রাশিগুলোর মধ্যে গুণ x1 x2 i ডট i মানে একটু আগে আমরা পড়ে এলাম, i ডট i মানে 1, তাহলে x1 x2 ইন্টু 1, তার মানে উত্তরটা হচ্ছে x1 x2। তাহলে এই প্রথম দুটোর গুণফল হচ্ছে x1 x2। তারপরে x1 i y2 j এদের মধ্যে গুণফল দেখো x1 i ডট y2 j, তার মানে x1 y2 i ডট j, একটু আগে শিখলাম i ডট j মানে 0, তাহলে এটা 0, তাহলে হয়ে যাবে 0।
সুতরাং তারপরেরটা শূন্য হলো, তারপরেরটাও দেখো জেড আই এবং কে আছে, তাহলে এটাও শূন্য হবে, তাহলে শূন্য, তারপরেরটাও শূন্য হলো, প্লাস ওয়াই ওয়ান জে আর এক্স টু আই এটাও শূন্য হবে, তারপরে ওয়াই ওয়ান জে ওয়াই টু জে, তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু জে ডট জে মানে ওয়ান, তাহলে এটা হলো, তারপরটা দেখো ওয়াই ওয়ান জে জেড টু কে, জে আর কে আছে, তাহলে এটাও শূন্য হবে, প্লাস জেড ওয়ান এক্স টু কে ডট আই, এটা শূন্য, জেড ওয়ান কে ওয়াই টু জে, কে আর জে শূন্য হয়ে গেল, তারপরে জেড ওয়ান জেড টু কে ডট কে মানে ওয়ান, তাহলে এটা হয়ে গেল কে ডট, এটা কে ডট কেটায় থাকবে একমাত্র ওয়ান, তাহলে উত্তরটা হলো এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস জেড ওয়ান জেড টু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এ ডট বি এর মান। অতএব এ ডট বি সমান কি পেলাম, এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস জেড ওয়ান জেড টু। তার মানে দুটো ভেক্টরের স্থানাঙ্ক জানা থাকলে তাদের স্থানাঙ্কের গুণফল করে তুমি তাদের ডট প্রোডাক্ট করতে পারো। যদি এ ডট এ কত বলা হয়, এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে ডট এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে, হিসেব করলে কত হবে, এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার, কারণ এক্স ওয়ানের সঙ্গে এটা একমাত্র এটাই থাকবে, বাকিগুলো শূন্য হয়ে যাবে, তারপরে ওয়াই ওয়ানের সঙ্গে ওয়াই ওয়ানটাই থাকবে, বাকিগুলো শূন্য হয়ে যাবে, আর জেড ওয়ানের সঙ্গে জেড ওয়ান থাকবে, বাকিগুলো শূন্য হয়ে যাবে, সেই জন্যে আমরা এরকম লিখলাম। আবার এ ডট এ মানে আমরা জানি এ স্কোয়ার, তাহলে এ সমানকে লিখতে পারি রুট এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার। তার মানে একটা ভেক্টরের স্থানাঙ্কগুলো দ্বারা কিন্তু আমরা তার মানটা বার করতে পারি। পরের পাতায় যাই। আগেরটা কত নম্বর ছিল, 6 নম্বর। এবার আমরা 7 নম্বরে যাব। 7 নম্বরে এলাম, এ ডট বি সমান এ বি কস থিটা। অতএব কস থিটা সমান এ ডট বি বাই এ এর মান ইন্টু বি এর মান। অতএব থিটা সমান কস ইনভার্স এ ডট বি বাই এ বি। তার মানে দুটো ভেক্টরের অন্তর্গত কোণটা আমরা ডট প্রোডাক্টের সাহায্যে নির্ধারণ করতে পারি। সিদ্ধান্তটা আমরা লিখে দিই, দুটি ভেক্টরের অন্তর্গত কোণের মান আমরা ডট প্রোডাক্টের সাহায্যে নির্ণয় করতে পারি। এখন আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্ট শিখব। দুটো ভেক্টর এ এবং বি, এদের ক্রস প্রোডাক্ট এ বি সাইন থিটা এইভাবে সংজ্ঞায়িত করা হয়। তার সঙ্গে একটি একক ভেক্টর থাকে ইউ। ইউ এমন একটি একক ভেক্টর যেটা সম্পর্কে তোমাদের আলাদা করে একটু বলতে হবে। তাহলে এখানে থিটা হলো এ এবং বি এর অন্তর্গত
কোণ এবং থিটা 0 এবং পাই এর মধ্যে তার যে কোনো একটি মান নিতে পারে। ইউ এমন একটি একক ভেক্টর যার অবস্থান এ এবং বি এর তলের ওপর লম্ব। এখন যে কোনো তলের ওপর দুটি লম্ব দিক থাকে, একটি উপরের দিক একটি নিচের দিক। তো কোন দিকে হবে সেইটা বোঝাতে গেলে তোমাদেরকে একটুখানি আমাকে একটু ছবি এঁকে বোঝাতে হবে। দেখো সেটা এ ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর, এদের অন্তর্গত কোণ থিটা। আমি এ থেকে বি এর দিকে ক্রস করছি। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ এবং বি এর যেটা সাধারণ পয়েন্ট, অর্থাৎ নাম দিয়ে আমি ও, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম এ বিন্দু বি বিন্দু। তাহলে আমি যে তলে অঙ্কনটা করলাম এখন, অর্থাৎ এই কালো বোর্ডের ওপরে, এই তলের ওপরে তোমাকে একটা কল্পনা করে একটা দক্ষিণ হস্ত স্ক্রু, রাইট হ্যান্ডেড স্ক্রু, এই স্ক্রুটা এখানে বসাতে হবে। তো বসাই। এইটা ধরো একটা স্ক্রু, তোমরা স্ক্রু দেখেছো, এই গায়ে এরকম স্ক্রু থাকে। তো তোমাকে যেটা করতে হবে, এ থেকে বি এর দিকে তুমি ক্রস করছো, তার মানে স্ক্রুটাকে এইভাবে আবর্তন করাতে হবে। এবার চিন্তা করে দেখো, যদি স্ক্রুটাকে এইভাবে আবর্তন করো কি হবে। স্ক্রুটা কিন্তু মাথায় রেখো এই কালো ব্ল্যাকবোর্ড যেটা আমি যার উপরে আঁকছি তার উপরে লম্বভাবে আছে। আঁকার জন্য এটা দেখে মনে হচ্ছে যেন ওর উপরে এটা শোয়ানো অবস্থা আছে, তা কিন্তু নয়। এই স্ক্রুটা আছে একদম লম্বভাবে, এই তলের সাথে লম্বভাবে। তাহলে এবার ধরো কোনো একজন কাঠ মিস্ত্রি, তিনি যদি এই তলের সঙ্গে লম্বভাবে একটা স্ক্রু রেখে ডান দিকে পাক দেন, তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে? ওপরের দিকে কিংবা নিচের দিকে, যে কোনো একটার দিকে যাবে। তার মধ্যে কোনটা তোমরা বলো ভেবে নিয়ে। হ্যাঁ, ঠিকই ভেবেছ, এটা ওপর থেকে নিচের দিকে যাবে। তার মানে এই যে আমরা ইউ নিয়ে এতক্ষণ ভাবছিলাম, লম্বটা কোন দিকে, এই ছবি অনুযায়ী এখানে হবে, এখানে অন্তর্মুখী বা ভিতরের দিকে যাবে। এখানে দিকটা হচ্ছে ভিতরের দিকে। তার মানে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে একক ভেক্টর ইউ এর একটা দিক থাকবে, দিকটা উভয়ের সাধারণ তলের সঙ্গে লম্ব হবে এবং সেটা ওই স্ক্রুর নিয়ম মেনে কিন্তু হবে। তাহলে ইউ এর দিক আমরা একটা পেলাম। তো এইভাবে এ এবং বিকে ক্রস ভেক্টর বা ক্রস প্রোডাক্ট করা হয়। ঠিক আছে, এইবার কতকগুলো ধর্ম আমি তোমাদের বলি ক্রস প্রোডাক্টের, কতকগুলো ধর্ম না বললেই নয়। যেমন ধরো এ এবং বি দুটো ভেক্টর, তাকে যদি আমি ক্রস করি, আগে যেমন এ ডট বি সমান বি ডট এ লিখেছিলাম, এখানে বি ক্রস এ লেখা যাবে না, সামনে একটি মাইনাস দিতে হবে। অর্থাৎ কমিউটেটিভ ল যেটা আমরা আগে পড়েছিলাম ডট প্রোডাক্টের ক্ষেত্রে সত্যি হয়েছিল, এখানে কমিউটেটিভ লটা ফেল করলো। তাহলে কমিউটেটিভ ল
ফেল করলো, ফেলস ফর ক্রস প্রোডাক্ট। এক নম্বর ধর্ম। 2 নম্বর ধর্ম, এ ক্রস বি প্লাস সি সমান এ ক্রস বি প্লাস এ ক্রস সি। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল এটা পালিত হলো। 3 নম্বর, এম ইন্টু এ ক্রস বি সমান এম এ ক্রস বি সমান এ ক্রস এম বি সমান এ ক্রস বি ইন্টু এম, যেখানে এম হলো একটি স্কেলার রাশি। এবার কতগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। আমি যদি একক ভেক্টর আই মানে এক্স অক্ষের দিকে একক ভেক্টর আই এবং তার সঙ্গে আইকে ক্রস করি তাহলে কি হবে? আই এর মান 1, আবার আই এর মান 1, সাইন তাদের অন্তর্গত কোণ 0, ইউনিট ভেক্টর ইউ, তাহলে সাইন 0 0 সব মিলিয়ে হয়ে গেল নাল ভেক্টর। একইভাবে জে ক্রস জে সমান নাল ভেক্টর, কে ক্রস কে সমানও নাল ভেক্টর, সমপ্রকৃতির হয়ে গেলে নাল ভেক্টর। আই ক্রস জে সমান আই এর মান 1, জে এর মানও 1, সাইন আই এবং জে মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের অন্তর্গত কোণ 90 ডিগ্রি এবং একক ভেক্টর। একক ভেক্টর একটা এখানে কোন দিকে হবে? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষটা আমাদের এই তলের এই বিন্দুতে, তার উপরে উপরের দিকে, ঠিক আছে? জেড অক্ষটা পজিটিভ দিক, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর জেড অক্ষটা উপরের দিকে আছে। আমি এটাকে ডট দিয়ে বোঝালাম, এটা ধরে নাও জেড অক্ষটা উপরের দিকে আছে। তাহলে আই এইদিকে, জে এদিকে, কে এদিকে, এইদিকে ডটেরটা হচ্ছে একদম উপরের দিকে। আমি বারে বারে এই কারণে বলছি যাতে ভুলে না যাও। তাহলে আমার এখন করতে হবে আই থেকে জে কে ক্রস করতে হবে, মানে এই দিক থেকে এই দিকে আমাকে এই বিন্দুতে, মানে আমি এখন লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই বিন্দুতে একটা স্ক্রু তুমি রাখো এই তলের সঙ্গে লম্ব হবে এবং আই থেকে জে দিকে ঘোরাও, মানে কোন দিকে ঘোরাচ্ছ? এদিকে ঘোরাচ্ছ। স্ক্রুটা যদি এদিকে ঘোরাও তাহলে কোন দিকে উঠবে বা কোন দিকে যাবে? তার মানে তুমি বাঁ দিকে ঘোরাচ্ছ এখন স্ক্রুটা, বাঁ দিকে ঘোরালে স্ক্রুটা এখন কী হবে? ওপরের দিকে উঠে আসবে। তার মানে উপর দিকে কে আছে? কে আছে, কে ইউনিট ভেক্টর আছে। তাহলে এটা হয়ে যাবে তোমার একক ভেক্টর কে। তার মানে উত্তরটা হয়ে যাবে সব তো 1, তাহলে উত্তরটা হয়ে গেল কে। তাহলে আই ক্রস জে সমান কে। একইভাবে জে ক্রস কে সমান, হিসেব করে দেখো, জে ক্রস কে সমান আই, কে ক্রস আই সমান জে। এবার যদি আমি এরম লিখি জে ক্রস আই, মানে এইটাকে আমরা উল্টে লিখলাম জে ক্রস আই, তাহলে নিশ্চয়ই উল্টিয়ে মাইনাসকে লিখতে হবে। তারপরে ডবল স্টার দিয়ে দিলাম, ডবল স্টারের সেটাকে উল্টে লিখছি কে ক্রস জে সমান মাইনাস আই, এরপর ট্রিপল স্টার দিচ্ছি আই ক্রস কে সমান মাইনাস জে। এটাও করতে পারি আমরা। একটু সহজে মনে রাখার জন্য বলি, একটা এরকম বৃত্ত নেবে তোমরা,
একটা বৃত্ত নিলে, বৃত্ত নিয়ে একটা আই, একটা পয়েন্টে জে, একটা পয়েন্টে কে, এইগুলো সব রাইট হ্যান্ডেড সিস্টেম। কি সিস্টেম? রাইট হ্যান্ডেড সিস্টেম, মানে ঘড়ির কাঁটার দিকে তুমি ঘোরানোর চেষ্টা করো। আই ক্রস জে, তারপরে কী হলো? ক্লক ওয়াইজ, CLOCK, ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছ। আই ক্রস জে সমান দেখো কে, আমি এবার দেখাচ্ছি লাল কালি দিয়ে। আই ক্রস জে সমান কে, মানে তুমি এদিক থেকে এদিকে আসছো। আই ক্রস জে সমান কে। জে ক্রস কে সমান দেখো আই, জে ক্রস কে সমান আই। কে ক্রস আই সমান জে, কে ক্রস আই সমান জে। উল্টো দিকে ঘোরাও, জে ক্রস আই, জে ক্রস আই উল্টো ঘোরাচ্ছ, তাহলে মাইনাস কে, তাহলে হয়ে গেল মাইনাস কে। দেখো মাইনাস কে। এইভাবে কে ক্রস জে মাইনাস আই, আই ক্রস কে মাইনাস জে। মনে রাখার সুবিধার জন্য এটা তোমাদেরকে আগে বলে দিলাম। এটা আমাদের খুব কাজে দেয় এবং প্রচণ্ড পরিমাণে ইউজফুল পরবর্তী অংশগুলোতে। দেখো আমরা এটা কাজে লাগিয়ে কিভাবে এগোবো। ধরো এ সমান x1 i প্লাস y1 j প্লাস z1 k, b সমান x2 i y2 j z2 k। যদি a ক্রস b করতে দেওয়া হয়, তাহলে আমরা ডিটারমিনেন্টের সাহায্য নেব। কি করব? একক ভেক্টরগুলোকে আই, জে এন্ড কে লিখে দেব। এর সহগ x1 y1 z1, x2 y2 z2 লিখে দেব। এবারে দেখো আমরা ব্র্যাকেটে এইভাবে আগে থেকে একটা সেট আপ রেডি করে রেখে দিই। কি লিখবো আমরা পরে আসছি। যখন আমরা আই এর জন্য লিখব তখন এটাকে এবং এইটাকে ঢেকে রাখবো। তাহলে পড়ে থাকবে কে? y1 z1 আর y2 z2। তাহলে গুণ করার স্টেপটা বলে দিই। y1 z2 z1 y2 আর মাঝখানে মাইনাস, মাইনাস y1 z2 মাইনাস z1 y2। ওকে, এবার আমরা জে এর জন্য ভাববো। জে এর জন্য ভাবতে গেলে আমাদেরকে এই অংশগুলোকে এবার একটু মুছে দিই, একটু ধৈর্য ধরে দেখো, এটা মুছে দিই, তোমাদের বোঝার সুবিধার জন্য এটা করছি। এবার আমরা কি করব? জে এর জন্য করব। তার মানে এই অংশটা আর এই অংশটাকে ঢেকে দেব। এখানে প্লাস দিয়েছি, এখানে আমরা উল্টো প্রক্রিয়ায় গুণটা করব। আগে এই গুণটা করব, মাইনাস এই গুণটা করব। তাহলে হবে z1 x2 মাইনাস x1 z2। এবার আমরা কে এর জন্য ভাববো। আবারও মুছি এই দাগগুলো।
কে এর জন্য ভাবছি, তাহলে আমরা এই অংশটাকে ঢাকবো আর এই অংশটাকে ঢাকবো, দিয়ে প্রথমে এর সঙ্গে এর গুণ মাইনাস এর সঙ্গে এর গুণ, তাহলে কি হবে x1 y2 মাইনাস y1 x2। তাহলে কি পেলাম, a ক্রস b সমান y1 z2 মাইনাস z1 y2 i প্লাস z1 x2 মাইনাস x1 z2 j প্লাস x1 y2 মাইনাস y1 x2 k। এটা আমরা একটা ক্রস গুণফল পেলাম দুটো ভেক্টরের। পরের পাতায় যাই। চার ছিল, এটা 5 নম্বর ধর্ম ছিল। এবার আমরা 6 নম্বর ধর্ম করব। এ এবং বি তার ক্রস প্রোডাক্ট যদি নাল ভেক্টর হয়, তাহলে বুঝতে হবে যে এ এবং বি একে অপরের সমান্তরাল, প্যারালেল, অর্থাৎ এ এবং বি পরস্পরের সমান্তরাল। এটা আমরা দেখাতেও পারি প্রমাণ করে, কারণটা বলি। এ ক্রস বি হচ্ছে নাল ভেক্টর। আবার এ ক্রস বি মানে এ এর মান ইন্টু বি এর মান ইন্টু সাইন থিটা ইন্টু ইউনিট ভেক্টর ইউ সমান নাল ভেক্টর। যদি আমরা মান নিয়ে কথা বলি, তাহলে এ বি সাইন থিটা সমান 0, এটা নাল ভেক্টর আগের লাইনে, কিন্তু এটা হচ্ছে 0। অতএব যেহেতু এখানে অবশ্যই তোমাকে একটা কথা বলতে হতো, এখানে এ কমা বি আর নন নাল ভেক্টরস, অশূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর নয়। অশূন্য ভেক্টর কিন্তু অকার্যকর ভেক্টর নয়। তাহলে যেহেতু এ বি নট ইকুয়াল টু 0, তার মানে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা তখনই 0 হয় যখন সাইন 0 হয়, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 0। তার মানে 0 কখন হয়, যখন একে অপরের সমান্তরাল হয়। তার মানে এ এবং বি পরস্পরের সমান্তরাল, এ আর বি এর অন্তর্গত কোণ 0 ডিগ্রি। এখানে একটু লিখতে হবে, যেহেতু এ এর মান আর বি এর মান 0 নয়, সেই জন্য এটা থিটার মানটা 0 হচ্ছে, সাইন 0 0, অর্থাৎ থিটার মানটা 0 হচ্ছে। তাহলে এটা আমাদের প্রমাণ করে দেয়, এটি প্রমাণ করে যে এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সমান্তরাল। এখন তিনটে ভেক্টর ধরো, নতুন করে ভাবি আমরা, এ ভেক্টর একটা, বি ভেক্টর একটা, আর সি একটা ভেক্টর। এইবার দেখো কোনটা কি ধরনের। আমি লিখছি এ ডট বি তার সঙ্গে সি ভেক্টরের গুণ। এই উৎপন্ন রাশিটি কি ধরনের রাশি হবে, স্কেলার হবে না ভেক্টর হবে, এটা আমি এখন জানতে চাইব। এ ভেক্টর তার সঙ্গে বি ক্রস সি, এটা কি ধরনের রাশি হবে, স্কেলার নাকি ভেক্টর? আবার ধরো এ ক্রস বি ক্রস সি, এটা কি ধরনের ভেক্টর হবে, এই রাশি হবে? দেখো প্রথমটা এ ডট বি একটা স্কেলার রাশি, স্কেলার রাশির সাথে সি একটা ভেক্টরের গুণ। স্কেলার রাশির ভেক্টর গুণ হলে উৎপন্ন রাশিটা ভেক্টরই হয়। বেশ, তারপরে দেখো এটা উৎপন্ন রাশিটা ভেক্টর,
এটা একটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, তাহলে উৎপন্ন রাশিটা স্কেলার। বেসিক আইডিয়া এগুলো। আবার ধরো এটা একটা উৎপন্ন রাশি ভেক্টরই হবে, আবার এটা একটা ভেক্টর, দুটো ভেক্টরের ক্রস গুণ, তাহলে এটাও একটা উৎপন্ন রাশি। ফাইনালি আমরা পাবো ভেক্টর রাশি। ঠিক আছে। আবার ধরো আমি যদি বলি যে এ ডট বি ক্রস সি, হ্যাঁ, এটা একটা ফর্মুলা হিসাবেই তোমরা মনে রেখো, বি ডট সি ক্রস এ ডট বি ক্রস সি সমান বি ডট সি ক্রস এ সমান সি ডট এ ক্রস বি, সি ডট এ ক্রস বি। এটা কিন্তু একটা আয়তন বোঝায়, যেখানে এ বি সি তিনটে, একটা ওটাকে বলা হয় প্যারালেলোপাইড। প্যারালেলোপাইড এর তিনটে সাইড, তিনটে কি বলবো, তোমরা যেমন একটা আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাও, আমি একটা আয়তঘন এঁকে দেখাই তোমাদের। এটা একটা আয়তঘন, তো এটা একটা ভেক্টর, সরি এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আর এটা একটা ভেক্টর। এই তিনটে ভেক্টর এবার তুমি মনে মনে এটাকে বেঁকিয়ে দাও, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্যারালেলোপাইড। সেই প্যারালেলোপাইডটার তিনটে বাহু হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। যদি এরকমটা হয় তার আয়তনটা হবে এরকম, এ ডট বি ক্রস সি সমান বি ডট সি ক্রস এ সমান সি ডট এ ক্রস বি, আয়তন। ঠিক আছে, এটা আয়তন হলো। আচ্ছা, এরপরে একটা কথা বলি যে তোমার এর যে উত্তরটা তুমি পাবে, ধরে নাও আমি এটাকে ধরে নিলাম a1i প্লাস, আচ্ছা যেমন ধরছিলাম সেটা আমি ধরি, x1 ধরি, x1i y1j z1k, b সমান x2i y2j z2k, আর c সমান x3i y3j প্লাস z3k যদি হয়, তাহলে a ডট বি ক্রস সি এর মানটা আমরা আবার ডিটারমিনেন্ট দিয়ে করতে পারি। এখানে তুমি দেবে x1 x2 x3 y1 সরি x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3, মানে সহগগুলো x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3, তো এখানে পরপর লিখেছি। এবার আগে যেমন আমরা করেছিলাম সেরকমভাবে করলে এটা হয়ে যাবে, মানে x1 প্লাস y1 প্লাস z1, আর ভেতরে এরমভাবে গুণ y1 z3 মাইনাস z2 y3, তারপরে z2 x3 মাইনাস x2 z3, তারপরে x2 y3 মাইনাস y2 x3। ফাইনালি গুণটা করলে এর তুমি আয়তনটা পেয়ে যাবে। এটাকে আমরা বক্স প্রোডাক্টও বলি। কি বলি? বক্স প্রোডাক্ট, ভলিউম প্রোডাক্ট, ভলিউম পাই আর কি এখান থেকে আমরা, বক্স প্রোডাক্ট।
বক্স প্রোডাক্ট। আচ্ছা, পরের পাতায় যাই। এ ক্রস বি ক্রস সি এইটা, আর তুমি এ ক্রস বি ক্রস সি এটা সেম কিনা? উত্তর হচ্ছে সেম নয়। এটা তুমি এ বি সি এর তিনটে আলাদা মান ধরে করলে বুঝতে পারবে। কীরকম? ধরো এ সমান তুমি ধরলে আই প্লাস জে মাইনাস কে একটা ধরলে, বি সমান 2i প্লাস 2j মাইনাস কে একটা একটা ধরে নিলাম, যে কোনো একটা আমরা ধরে কাজ করছি। সি সমান তুমি যা খুশি ধরতে পারো, মাইনাস আই প্লাস 3j প্লাস কে। এই তিনটে ধরে তুমি এখানে মান বসিয়ে দেখবে। প্রথমে এ ক্রস বি, এ ক্রস বি ক্রস সি এর মানটাকে বার করবে, এর একটা মান তুমি পাবে উত্তর। আবার একইভাবে তুমি এ ক্রস বি এর মানটাকে বার করে নিয়ে উত্তরটার সঙ্গে আবার সিকে ক্রস করবে, তার একটা উত্তর পাবে। তুমি দেখবে দুটো কিন্তু অসমান হবে, অর্থাৎ এইটা কিন্তু তুমি এইভাবে প্রমাণ করে দেখে নিতে পারো। তাহলে এটা কিন্তু একটা বিশেষ ধর্ম ভেক্টরের, হ্যাঁ, তিনটে ভেক্টরের একটা বিশেষ ধর্ম। তো এটা তুমি নিজে হাতে করে দেখে নিতে পারো। আবার এরকমও হয় অনেক সময় যে তোমার দেখো যে এ ডট বি ক্রস সি এইটা লিখলাম, আর একই জিনিস আমি যদি এরমটা লিখি এ ডট বি ক্রস সি এটা লিখলাম, কোনটা ঠিক বা কোনটা ভুল? উত্তর হচ্ছে এটাও ঠিক, এটাও ঠিক। কেন ঠিক? আগে ক্রস প্রোডাক্টের হিসাবটা হবে, তারপরে তার সঙ্গে ডট হবে। উত্তরটা আলটিমেটলি আমাদের স্কেলার রাশি হবে। এটা এটা সেম জিনিস, ঠিক আছে? কিন্তু অনেক সময় আমরা এইটা ইউজ করি, তখন মনে হয় যেন ব্র্যাকেটটা দিলে ভালো হতো, কিন্তু না দিলেও চলে, ঠিক আছে? কিন্তু যদি তুমি এ ক্রস বি ক্রস সি এটা করতে চাও, তাহলে কোনটা আগে করবে তার উপর নির্ভর করছে ব্র্যাকেটটা দেওয়া। এখানে অবশ্যই ব্র্যাকেটটা দিতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ এটাতে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। অটোমেটিক্যালি বি ক্রস এটা আগে হিসাব হবে, তারপরে তার উত্তরের সঙ্গে এটাকে ডট প্রোডাক্ট করতে হবে। তোমরা নিচু ক্লাসগুলোতে শুনেছ সকল গতি আপেক্ষিক। তো আমরা সেখান থেকে আমাদের পরবর্তী অংশটা পড়া শুরু করি। সকল গতি আপেক্ষিক। এই অংশের উপর নির্ভর করে আমরা একটা নতুন টপিক শুরু করছি, যেখানে বলা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতি। কিছু বাস্তব উদাহরণ তোমাদের সামনে নিয়ে আসি। একজন লোক দাঁড়িয়ে আছে কোনো একটা মোটর সাইকেল বা কোনো একটা যান, মোটর গাড়ি তার দিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসছে। লোকটা কি দেখবে? লোকটা দেখবে গাড়িটা 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসছে। এবার যদি লোকটা স্থির, অবশ্যই লোকটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এখন যদি এই মোটর গাড়িটা বা যান, যেটা বাস যেটা বলছি, সেটা এদিকে এগিয়ে না এসে ধরো এদিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে যাচ্ছে, তখন স্থির ব্যক্তি কি দেখবে?
যে বাসটি বা মোটর গাড়িটি তার থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দূরে সরে যাচ্ছে। এখন আমি আবার আগের ঘটনাটা বলি। 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাসটি যেমন এগিয়ে আসছিল তেমন এগিয়ে আসছে। বাস ড্রাইভার তাই দেখছে যে তার বাসের যে মিটার সেখানে 50 কিলোমিটার প্রতি ঘন্টা দেখাচ্ছে। তার সঙ্গে লোকটা ধরো 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসছে। তখন লোকটা বাসটাকে আগের থেকে বেশি জোরে এগিয়ে আসতে দেখবে, না কম জোরে এগিয়ে আসতে দেখবে, না আগের মতনই 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসতে দেখবে? বাস্তব অভিজ্ঞতা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আগের থেকে জোর অনুভব হবে বাসের গতিটা। এবং সেক্ষেত্রে কী হবে না, যে গতিটা হবে সেটা হবে আপেক্ষিক গতি, ব্যক্তির সাপেক্ষে। এখন কিন্তু আর ব্যক্তি স্থির নেই, এখন হয়ে গেছে চলমান। 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে বাসটার দিকে এগিয়ে যাচ্ছে, বাসও ব্যক্তিটার দিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসছে। এক্ষেত্রে যে আপেক্ষিক গতিটা হবে মানে ব্যক্তির সাপেক্ষে বাসের গতি, ব্যক্তির সাপেক্ষে বাসের গতি বা গতিবেগ, সেটা হবে 50 কিলোমিটার প্রতি ঘন্টা প্লাস 10 কিলোমিটার প্রতি ঘন্টা সমান 60 কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে। এবার যদি ঠিক উল্টোটা হয়, মানে বাসের গতিটা আমি এবার ডান দিকে ভাবি, এবার বলো তো বাসটাকে লোকটা 50 কিলোমিটার প্রতি ঘন্টা দেখবে না কি দেখবে? এখানেও কিন্তু একটা ওই আপেক্ষিক গতির ব্যাপার আসবে। সে দেখবে তাহলে মানে দ্বিতীয় ক্ষেত্রে ব্যক্তির সাপেক্ষে বাসটি 50 বিয়োগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা মানে হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দূরে সরে যাবে, আগেরটা কি ছিল? ব্যক্তির সাপেক্ষে বাসের গতিবেগ, এক্ষেত্রে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসবে, এটা দূরে সরে যাবে। যদি পরবর্তী ক্ষেত্রে আমরা এরকমটা করি যে লোকটি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উল্টো দিকে যায়, মানে এদিকে, বাসটা একই রকম থাকলো, এটা 1 নম্বর ক্ষেত্র, 2 নম্বর ক্ষেত্র, এটা 3 নম্বর ক্ষেত্র। 3 নম্বর ক্ষেত্রে কি হচ্ছে, বাস ডান দিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে যাচ্ছে, লোকটি যাচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে এক্ষেত্রে লোকটি কি দেখবে যে আরও তাড়াতাড়ি দূরে সরে যাবে, 50 এবং তার সঙ্গে 10 কিলোমিটার প্রতি ঘন্টা সমান 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দূরে সরে যাবে। এখানে যে ঘটনাগুলো আমরা বললাম সবই একটা রেখার উপরে হচ্ছে, সংখ্যাগুলো বিয়োগ করি আমরা কিন্তু বা যোগ করে আমরা এখানে উত্তরগুলো সরাসরি পেয়ে যাচ্ছি। কিন্তু একটা নতুন ক্ষেত্র তোমাদেরকে বলি, যেমন ধরো যদি কোনো একটা ভেক্টর দিয়ে আমরা ভাবি, কোনো একটি ভেক্টর এদিকে এবং বেগ ভেক্টর আর একটা বেগ ভেক্টর এদিকে,
সেক্ষেত্রে আমরা কিভাবে আপেক্ষিক গতির কথা ভাবব। ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এ ভেক্টরটা একটা বেগ ভেক্টর, বি ভেক্টরটাও একটা বেগ ভেক্টর। আমি যদি বি ভেক্টরের সাপেক্ষে এ ভেক্টরের গতির কথা চিন্তা করতে চাই বা ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখানে দিকটাও চলে আসবে, শুধু মান নয়, এখানে একটা দিকেরও প্রসঙ্গ আসবে। তার মানে আপেক্ষিক গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে বেগের মান এবং দিক উভয়েই একসাথে হিসাবের মধ্যে আনতে হবে। কি করতে হবে? বিশেষ ক্ষেত্রে যদি এরকম হয়, সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, যে বস্তু বা ব্যক্তির সাপেক্ষে যে বস্তু বা ব্যক্তির সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে, তার বেগের উল্টো দিকে একটি বেগ ভেক্টর ধরে নিয়ে অপর ভেক্টরের সাথে যোগ করতে হয়। অনেকটা তোমার বিয়োগের মতো। দেখাই আমি। এ ভেক্টর, বি ভেক্টর। যদি এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টরের গতি নির্ণয় করতে হয়, এখানে আমরা এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টরের গতিবেগ নির্ণয় করব। যেহেতু আমরা এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টরের গতিবেগ নির্ণয় করছি, তাহলে আমরা এ ভেক্টরের ঠিক উল্টো দিকে একটি ভেক্টর নেব, যে ভেক্টরটি দেখো আমি দেখাচ্ছি তোমাদের। নীল রঙের এ ভেক্টরের ঠিক উল্টো দিকে সবুজ রঙের বিপরীত ভেক্টর মাইনাস এ ভেক্টর নিতে হবে। এখানে এ এবং বি এর অন্তর্গত কোণ থিটা যদি হয়ে থাকে, তাহলে এ এবং মাইনাস এ এবং বি এর অন্তর্গত কোণ নিশ্চিতভাবে 180 ডিগ্রি মাইনাস থিটা হবে। এইবারে আমাদেরকে মাইনাস এ এবং বি কে যোগ করতে হবে সামান্তরিক সূত্র মেনে। তাহলে আমরা এই লেখাটাকে বাইরে লিখি, সুবিধা হবে আঁকার ক্ষেত্রে। আমরা এখন এই মানটা যে 180 মাইনাস থিটা, সেটা আমরা বাইরে লিখে দিই 180 মাইনাস থিটা। তাহলে এদের মধ্যে এবার লব্ধি করতে হবে আমাকে। লব্ধি করতে গেলে কি করতে হবে?
সামান্তরিক কল্পনা করতে হবে। সামান্তরিক কল্পনা করতে হবে। সামান্তরিক কল্পনা করে নিয়ে এবার এখান থেকে শুরু করে পর্যন্ত কর্ণ অঙ্কন করতে হবে। তাহলে এ ভেক্টরের সাপেক্ষে আমরা বি ভেক্টরকে এইটা দেখব, আর ভেক্টরকে দেখব। তাহলে এ এর সাপেক্ষে বি এর গতি বেগ হবে আর, মানে আর ভেক্টর। তার মানে আর এখানে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগের মান এবং দিক বোঝায়। তাহলে কি করব আমরা? আর তার মান কত হবে? মড আর সমান রুট মাইনাস এর মানের স্কোয়ার প্লাস বি এর মানের স্কোয়ার প্লাস 2 এর মান মাইনাস এর মান বি এর মান ইন্টু কস এদের মধ্যে অন্তর্গত কোণ, অন্তর্গত কোণ 180 ডিগ্রি মাইনাস থিটা। হিসেব করলে হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস 180 মাইনাস থিটা মাইনাস কস থিটা। পরের লাইন আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। আর এর মান পেলাম। এবার আর ভেক্টর যদি বি এর সাপেক্ষে ফাই কোণ করে তাহলে ফাই এর মান হবে ট্যান ইনভার্স, এখানে সাইন, এখানে কস, কোণটার মান লিখব, এখানেও কোণের মান লিখব, প্লাস শূন্যস্থানগুলো পূরণ করব। কি শূন্যস্থান পূরণ? যার সঙ্গে কোণ করেছে বি, কোণ বি এর সঙ্গে কোণ করে বি এখানে একবার লিখব, এখানে এ লিখব, এখানে এ লিখব। কোণের মান 180 মাইনাস থিটা, এখানেও 180 মাইনাস থিটা। হিসেব করলে কত হবে? ট্যান ইনভার্স এ সাইন 180 মাইনাস থিটা সাইন থিটা বাই বি মাইনাস এ কস থিটা। এটা হচ্ছে আমার ফাই কোণের মান। আপেক্ষিক বেগের মান আমরা পেলাম, আপেক্ষিক বেগের মান পেলাম, আপেক্ষিক বেগের দিক পেলাম। পরবর্তী অংশে কিছু বাস্তব কথা তোমাদের বলি। যেমন ধরো যখন বৃষ্টি পড়ে এবং আমরা সাইকেল নিয়ে ছাতা নিয়ে এগিয়ে যাই, তাহলে বৃষ্টির গতি আমার পরবর্তী বিষয়। আপেক্ষিক গতির মধ্যেই বৃষ্টির গতি কীরকম? যখন বৃষ্টি পড়ে একদম ওপর থেকে নিচের দিকে পড়ে এবং আমরা যখন এগিয়ে যাই আমরা এইভাবে এগিয়ে যাই, তাহলে এটা আমাদের গতি, এটা হচ্ছে বৃষ্টির গতি। আমাদের কাছে বৃষ্টিটা কীরকম আসে? ঠিক লম্বভাবে আসে বলে মনে হয় কি? তো কিভাবে মনে হয় সেটা দেখার জন্য আমরা কি করব? যার সাপেক্ষে গতি সেটাকে আমরা কি করব? একটু আগেই বললাম, উল্টো দিকে আঁকবো। ধরো এটা হচ্ছে তোমার বৃষ্টির, এটা হচ্ছে তোমার ব্যক্তির গতি, যেটাকে আমরা বলছি ধরো ইউ, আর যেটা বৃষ্টির গতি ভার্টিক্যাল দিক উল্লম্ব দিকে সেটাকে আমরা বললাম ভি। তাহলে আমরা ইউ এর সাপেক্ষে ভি নির্ণয় করছি। তাহলে লিখে দিই আমি এখানে ব্যক্তির গতিবেগ, গতিবেগ অনুভূমিক দিকে, অনুভূমিক দিকে ইউ এবং বৃষ্টির গতিবেগ উল্লম্ব দিকে ভি। নিশ্চিতভাবে ইউ এবং ভি একে অপরের
পারপেন্ডিকুলার বা লম্ব। ইউ এবং ভি একে অপরের লম্ব। আমরা এখানে ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক গতিবেগ নির্ণয় করব। তাহলে কি করব আমরা এখানে? আমরা ইউকে ঠিক উল্টো দিকে, সমপরিমাণ উল্টো দিকে আঁকবো। এতটা ধরো, তাহলে এটা মাইনাস ইউ হবে। তাহলে মাইনাস ইউ এবং ভি এর মধ্যে আমরা কি করব? একটা সামান্তরিক, এখানে সামান্তরিকটা নিশ্চিতভাবে একটি আয়তক্ষেত্র টাইপের হবে। ইউ আর ভি অসমান হলে আয়তক্ষেত্রের মতন হবে। তার আপেক্ষিক গতিবেগটা হবে এই দুটোর মধ্যে কর্ণটা হবে আপেক্ষিক গতিবেগ। এই গতিবেগটা আমরা যদি একদম ওপর থেকে নির্ণয় করি, তাহলে বৃষ্টিটা এদিক থেকে আসছে বলে মনে হবে। বৃষ্টিটা এই দিক থেকে আসছে বলে মনে হবে। তাহলে এই লব্ধিটা কত হবে? আর সমান আর মড ভেক্টর কত হবে? রুট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর কত কোণে আসছে? আমি যদি উল্লম্বের সঙ্গে থিটা কোণে ধরে নিই, তাহলে এটাও থিটা। তার মানে ও এ বি ত্রিভুজ থেকে কি বলতে পারি? ট্যান থিটা, মানে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে ও বি। এ বি মানে ইউ এর মান, আর ও বি মানে ভি এর মান। অতএব থিটা সমান ট্যান ইনভার্স ইউ বাই ভি। তাহলে আমরা দিক পেলাম এবং আর এর মানও পেলাম। তার মানে ব্যক্তির সাপেক্ষে যে বৃষ্টি পড়বে তার মান হবে এটা এবং তার দিক হবে এটা। দেখেই বুঝতে পারছো যে বৃষ্টিটা সামনের দিক থেকে আসছে বলে মনে হচ্ছে, কিন্তু বৃষ্টিটা প্রকৃতপক্ষে উল্লম্বভাবে পড়ছে। এই কারণে আমরা যখন সাইকেল নিয়ে কোনো সময় বৃষ্টির সময় ছাতা নিয়ে চালাই, তখন দেখবে, তোমরা লক্ষ্য করবে সামনের দিকটা ভিজে যায়। ওই জন্য আমরা সামনের দিকটাকে আটকানোর জন্য আমরা ছাতাটাকে সামনের দিকে হেলিয়ে ধরে এক হাতে বাঁ হাতে ধরে ডান হাতে সাইকেলটা চালাই। হ্যাঁ, বা উল্টো করতে পারি, বাঁ হাতে সাইকেলটা ধরে ডান হাতে ছাতাটাকে সামনের দিকে হেলিয়ে দিয়ে ধরে তারপরে সাইকেলটা চালাই। এইভাবে কিন্তু আমরা সাইকেল চালাই। ঠিক আছে? ওই জন্য যেসব গাড়ি জোরে চলে দেখবে সামনের দিকটা বেশি ভেজে, পিছনের দিকটা কম ভেজে। গাড়িতে যে মোটরসাইকেলে যিনি বসে থাকেন পিছনে, তার দেখবে পিছনের অংশটা ভেজেই না প্রায়। সামনের দিকে যিনি বসে থাকেন, চালান গাড়ি বাইক, তিনি কিন্তু বেশি ভিজে যান। এই একই কারণে। এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক গতির কারণে হয়। আপেক্ষিক গতিবেগের বাস্তব একটি ক্ষেত্র আমরা নদীতেও দেখতে পাই। যেমন ধরো, আমরা তাহলে নতুন টপিকের নাম দিই নদীতে নৌকার গতিবেগ। এক্ষেত্রে আমি এই দুটোকে ভাবলাম নদীর দুটো পাড়। এটা একটা পাড়, এইটা আর একটা পাড়। স্বাভাবিকভাবেই নদীতে সর্বদা একটা স্রোত থাকবেই, এটাকে আমরা অস্বীকার বা এড়িয়ে যেতে পারবো না। সেই বেগটা আমি ধরে নিলাম ইউ।
আর নৌকা যদি স্থির অবস্থায় থাকে তাহলেও নৌকাটা কিন্তু এই স্রোতের টানে নিজে নিজেই আমাদের যেদিকে ধরেছি ইউ ডান দিকে সেদিকে কিন্তু এমনিই চলে যাবে। এইবার আমরা যদি নৌকাটাকে কোনো কারণে দাঁড় দিয়েই হোক কিংবা যন্ত্র দিয়েই হোক আমরা যদি নৌকাটাকে এদিকে চালনা করি ভি বেগে, তাহলে বুঝতেই পারছো একযোগে দুটো ভেক্টর নৌকার ওপর ক্রিয়া করছে। সেক্ষেত্রে নৌকাটা কোন দিকে যাবে? নিশ্চয়ই ভি বা ইউ তাদের কোনো দিকেই যাবে না, মাঝামাঝি কোনো একটা দিক দিয়ে সে যাবে। এইবার আমাদের মনে হলো যে না, নৌকাটাকে আমরা একদম ওপারে নিয়ে গিয়ে ঠেকাবো। মানে আমার যদি এই পারে এ বিন্দু হয়, ওপারে বি বিন্দু হয়, তাহলে আমরা একদম ঠিক বিপরীত পারের বিপরীত অংশে গিয়ে তাকে নিয়ে যেতে চাই। তাহলে কিন্তু বুঝতেই পারছো নৌকাটাকে প্রথম থেকেই একটু বাঁ দিকের কোনো একটি দিকে বেগ করে ছাড়তে হবে। অর্থাৎ অর্থাৎ তোমার যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে লব্ধিটা যেন তোমার একদম এ থেকে বিয়ের দিকে হয়। আমি তাহলে ছবিটা আর একবার আঁকি। আর নৌকাটা আমি আঁকবো না, বিন্দু হিসাবে দেখাবো। সরি, ইউ ইউ ভেক্টর, আর লব্ধি ভেক্টরটা হতে হবে ওপারে। মানে এ বিন্দু, এটা এটা বি বিন্দু, লাল দিয়ে দেখিয়ে দিই, এটা বি বিন্দু, এটা এ বিন্দু। তাহলে লব্ধিটা হতে হবে এ থেকে বি এর দিকে। এটা লব্ধি। তাহলে নৌকার বেগ এমন হতে হবে যাতে করে এইটা ভি।
তার মানে ভি হচ্ছে এ থেকে বি এর দিকে নয়, অন্য কোনো দিকে, বাঁ দিকে দেখো কোনো একটা দিকে। সেক্ষেত্রে আমাকে এই ভি এর শুরুটাই হতে হবে ভি কস থিটা, এটা তার উপাংশ হবে, এদিকে হবে ভি সাইন থিটা তার উপাংশ। নিশ্চিতভাবে বুঝতে পারছো যে ইউ এবং ভি সাইন থিটা কোনোটাই যদি কার্যকরী না হতে দেওয়া যায় তাহলে নৌকাটা ভি কস থিটা বেগ নিয়ে ওপরের দিকে এ থেকে বি বিন্দুর দিকে যাবে, অর্থাৎ ভি কস থিটা এখানে কিন্তু লব্ধির মতন আচরণ করছে। তার মানে তোমার যদি এই শর্ত পালিত হয় যে ইউ সমান ভি সাইন থিটা, তার মানে সাইন থিটা সমান ইউ বাই ভি বা থিটা সমান সাইন ইনভার্স ইউ বাই ভি, এই শর্ত পালিত হয় তাহলে নৌকাটি ওপারে গিয়ে পৌঁছবে। এবার এটা যদি তোমার ডি দূরত্ব হয়, মানে নৌকাটা নদীটা যদি ডি চওড়া হয়, তাহলে তার যেতে সময় লাগবে, সময় টি টাইম সমান হচ্ছে দূরত্ব ডি বাই গতিবেগ ভি কস থিটা। তাহলে একদম ওপারে যাওয়ার ক্ষেত্রে এটা শর্ত। তাহলে এই শর্তটা হচ্ছে নদীর বিপরীত তীরে যাওয়ার শর্ত। বিপরীত তীরে ঠিক বিপরীত বিন্দুতে। যাওয়ার শর্ত। সেক্ষেত্রে সময় লাগবে, এটা এই সময়টা তাকে দিতে হবে ওপারে গিয়ে পৌঁছানোর। এইবার আমি যদি একটা নোট বিন করি, বিশেষ দ্রষ্টব্য যদি করি যে ওপারে যেতে সময় লাগছে এটা, এবার সময় মিনিমাম কখন লাগবে, এবার ন্যূনতম সময়ের ক্ষেত্রে ন্যূনতম সময়ের ক্ষেত্রে দেখো এই কস থিটা এইটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে টিটা মিনিমাম হবে। ক্ষেত্রে টি মিনিমাম ইকুয়াল টু হবে ডি বাই ভি, কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে ডি বাই ভি, টি মিনিমাম হচ্ছে ডি বাই ভি। সেক্ষেত্রে থিটা সমান কত ডিগ্রি হবে, থিটা সমান হবে 0 ডিগ্রি, অর্থাৎ নৌকাটা একদম বিপরীত দিকে, বিপরীত তীরের বিপরীত বিন্দুকে তাক করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে ও গিয়ে বিপরীত বিন্দুতে পৌঁছবে না ঠিক কথায়, কিন্তু মিনিমাম সময়ে গিয়ে পৌঁছবে। তার মানে ওপারে বিপরীত তীরের যে কোনো জায়গায় মিনিমাম সময়ে পৌঁছতে গেলে তাকে একদম সোজাসুজি চলার চেষ্টা করতে হবে, দিয়ে যেখানে গিয়ে পৌঁছবে ওকে সেইখানে গিয়ে নামতে হবে। তার মানে সেক্ষেত্রে কি হবে, আমি ছবিটা আঁকি একবার। সেক্ষেত্রে কীরকম হবে ছবিটা দেখো। তার মানে এটা ইউ, এটা ভি, এইটা হচ্ছে তোমার লব্ধি আর। তার মানে এইখান থেকে যাত্রা শুরু করবে, এইখানে গিয়ে ও পৌঁছবে। এটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এটা বি ড্যাশ বিন্দু থেকে পৌঁছলো। বি বিন্দুতে কিন্তু পৌঁছতে পারলো না, বি কিন্তু এখানে ছিল। এটা ডি চওড়া, আমি ছোট করে এঁকেছি কিন্তু চওড়াটা একই ডি। তার মানে ন্যূনতম সময়ের জন্য আমাকে কিন্তু যেতে হবে, চেষ্টা করতে হবে সোজাসুজি যাওয়ার, যেতে পারবো না, পৌঁছবো একটা কোনাকুনি যে কোনো বি ড্যাশ বিন্দুতে। এটা যে নদীর ক্ষেত্রে এরকম আমাদের গতি হয়।